ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে 2 সপ্তাহ সীমান্ত বন্ধ। প্রথম ডোজ করোনা টিকাদান স্থগিত। গণটিকা নিশ্চিতে যে কোনো প্রতিষ্ঠানকে উৎপাদনের অনুমতি দেবে গ্লোব বায়োটেক। হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির 3.5 ঘন্টার মধ্যে জুনায়েদ বাবুনগরীকে প্রধান করে আহ্বায়ক কমিটি সদস্য করা হয়েছে বেশ কয়েকজনকে। কক্সবাজারে চিংড়ি হ্যাচারিতে ব্যাকটেরিয়ার আক্রমণ, নষ্ট 150 কোটির বেশি পোনা। সমুদ্রের পানি দূষণ নিয়ে আগাম সতর্কবার্তা না থাকার খেসারত। করোনায় দিশেহারা ভারত, অক্সিজেনের জন্য প্রতি প্রান্তে হাহাকার। জরুরি সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্র ব্রিটেনের। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 7ম ধাপের ভোট। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। করোনা মোকাবিলায় গণটিকা নিশ্চিত করতে প্রয়োজনে সক্ষম যে কোনো প্রতিষ্ঠানকে ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেবে গ্লোব বায়োটেক। ট্রায়ালের অনুমতি পেলে 3 মাসে সব প্রক্রিয়া শেষ করার আশ্বাস তাদের। ভারতের দেয়া সরকারের উপহার আর সিরাম থেকে ক্রয় করা মিলিয়ে দেশে করোনার ভ্যাকসিন এসেছে 1,03,00,000 ডোজ। এর পুরোটাই প্রয়োগ হলে দেশে জনসংখ্যার হিসেবে 6% টিকার আওতায় আনা সম্ভব। এই অবস্থায় দেশীয় ভ্যাকসিন বঙ্গোভ্যাক্স নিয়ে নড়েচড়ে বসেছে সরকার। উদ্ভাবক প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক বলছে, মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের 3টি ধাপ সঠিকভাবে শেষ হলে বঙ্গোভ্যাক্স হাতে পেতে লাগবে 3 মাস। এরপরেই চাহিদা অনুসারে উৎপাদন করতে সক্ষম তারা। ফেজ 1-2 সাপেক্ষে সরকার যদি মনে করেন যে জরুরি অবস্থার ভিত্তিতে এটি উন্মুক্ত করে দেওয়া যায়, যদি চান ওনারা, সেক্ষেত্রে হয়তো যে 2 মাসের ভিতরে হয়তো হয়ে যেতে পারে। এই টেকনোলজিটি mRNA ভ্যাকসিন আপনারা জানেন সবচেয়ে নিরাপদ, সবচেয়ে ইফেক্টিভ, এবং আমাদের নিজস্বই সক্ষমতা আছে প্রতি মাসে 1 কোটি ডোজ দেয়া। তবে গণটিকা নিশ্চিত করতে অন্য যে কোনো ওষুধ কোম্পানি এই ভ্যাকসিন উৎপাদনের অনুমতি পাবে বলেও প্রতিষ্ঠানটির পক্ষে জানানো হয়। এখানে সবকিছু করে দিবে, ওরা শুধু ফিল করবে। আমার টেকনোলজি তো সে পাচ্ছে না, ওরা প্রোডাকশন করবে। প্রোডাকশন এটা একটা স্পেশালি ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা প্রোডাক্ট অন্য কোম্পানিতে করতে হলে একটা নির্দিষ্ট টাকা দিতে হয়, একটা পার্সেন্টেজ দিতে হয়। ওইভাবে আমরা করব। আর অনেকে ইন্টারেস্টেডও করার জন্য আমরা নিজেরাই যোগাযোগ করছি। এখন বাংলাদেশে 2-3টা কোম্পানি হয়ে গেছে। ইনসেপ্টো আছে, হেলথ কেয়ার আছে, পপুলার আছে, যারা ভ্যাকসিন করে আর কি। পুরোপুরি সিনথেটিক উপাদান ব্যবহার করা এই ভ্যাকসিনে কোনো প্রাণীজ উপাদান ব্যবহার করা হয়নি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে 2 সপ্তাহের জন্য আজ থেকে প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা হয়েছে, তবে চালু আছে পণ্য পরিবহন। সেই খবর জানাতে এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিজুল হক। আজিজ। ধন্যবাদ মাকসুম আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভবনের সামনে। আমার ঠিক পিছনে হচ্ছে ভারতের পেট্টাপোল ইমিগ্রেশন। আপনি জানেন দেশ জুড়ে যে করোনা সংক্রমণ বৃদ্ধি পায়, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে আজ থেকে যে 14 দিনের জন্য বাংলাদেশে ভ্রমণের যে নিষেধাজ্ঞা, সেটির কারণে কিন্তু সকাল থেকে এ পথে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি কিন্তু বন্ধ রয়েছে। তবে যারা জানতেন না এমন অনেক মানুষ কিন্তু ওই বেনাপোল বন্দরে এসে আটকা পড়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছি ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ যেটা আমাকে বলেছেন, তিনি ওপারের মাধ্যমে যেটি জানতে পেরেছেন, ভারতের পেট্টাপোল বন্দরে প্রায় 2.5 শতাধিক বাংলাদেশি যাত্রী যারা চিকিৎসা এবং ব্যবসার কাজে ভারতে গিয়েছিলেন, তারা কিন্তু ভারতের পেট্টাপোল বন্দরে আটকা পড়ে আছে। তদ্রূপ বাংলাদেশের যে বেনাপোল ইমিগ্রেশন, সেই ইমিগ্রেশনেও কিন্তু অনেকে যারা না জেনে এসেছেন, এমন প্রায় 50 জন পাসপোর্ট যাত্রী আটকা পড়ে আছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে দিন যতই যাচ্ছে ততই কিন্তু এই যে করোনার যে সংক্রমণ, আক্রান্ত এবং মৃত্যুর হার, এটি কিন্তু বেড়েই চলছিল। অবশেষে সরকার এই সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেয়, যার মধ্যে ছিল প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সহ নানা স্বাস্থ্যবিধি এবং লকডাউন। অবশেষে কোনোভাবেই যখন এই করোনার প্রকোপ রোধ করা যাচ্ছিল না, তখনই কিন্তু সরকার এই সিদ্ধান্ত নেয় ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি কিন্তু বন্ধ রাখবেন। এবং সেই সিদ্ধান্তে কিন্তু আজ থেকে শুরু হয়েছে বেনাপোল এবং ভারতের পেট্টাপোল বন্দরের মধ্যে পাসপোর্ট যাত্রীর যে বন্ধ, সেই বন্ধের কার্যক্রম। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, শুধু বাংলাদেশ সরকারই নয়, যে এই যে ভারত ভ্রমণে যে পাসপোর্ট যাত্রীদের যে করোনা
আক্রান্ত সংক্রমণের ঝুঁকি আছে সেটি কিন্তু সম্প্রতি মার্কিন যে রোগ নিয়ন্ত্রণ যে সংস্থা সিডিসি তারাও কিন্তু বলেছে যে বর্তমানে যারা ভারতে যাচ্ছেন যারা করোনা যে ডোজ কমপ্লিট করছেন না এমন যাত্রীদেরকে ভারতে না যাওয়াই ভালো। তারপরেও যারা যাচ্ছেন তাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে এমন নির্দেশনাটা কিন্তু আমেরিকান যে সংস্থা সিডিসি তারা আমাদেরকে দিয়েছিলেন। আপনাকে একটি বিষয় জানা রাখি, আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, বন্দর কর্তৃপক্ষ আমাকে বলেছেন যেহেতু আমদানি রপ্তানি বাণিজ্যে কোনো নিষেধাজ্ঞা নেই, সুতরাং এ পথে কিন্তু দু দেশের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু স্বাভাবিক আছে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে 14 দিনের জন্য যে বর্ডারের চেকপোস্ট কার্যক্রম বন্ধ তার সর্বশেষ। মাকসুম। করোনা সংক্রমণ ঠেকাতে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধের ঘোষণার বিষয়ে জানাতে বেনাপোল স্থলবন্দর থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আজিজুল হক। যাব পরের খবরে। কোনো ঘোষণা ছাড়াই ভারতের রফতানিকারকরা বাংলাদেশে মেডিকেল অক্সিজেনের রফতানি বন্ধ করে দিয়েছে। গত 4 দিনে ভারত থেকে অক্সিজেনবাহী কোনো ট্যাঙ্ক বেনাপোল বন্দরে আসেনি। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে একটি রিপোর্ট দেখব। দেশের চিকিৎসার জন্য অক্সিজেনের চাহিদা মেটাতে বড় একটি অংশ বছর জুড়ে আমদানি হয় প্রতিবেশী দেশ ভারত থেকে। প্রতি মাসে শুধু বেনাপোল বন্দর দিয়ে প্রায় 30,000 মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়ে থাকে। করোনাকালীন সময়ে আক্রান্তদের জীবন বাঁচাতে সম্প্রতি এই অক্সিজেনের চাহিদা আরও বাড়ে। তবে হঠাৎ করেই ভারত থেকে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। আমদানিকারকদের প্রতিনিধিরা বলছেন, ভারতীয় রপ্তানিকারকরা দেশটিতে সংকটের কারণে অক্সিজেন রপ্তানি বন্ধ রেখেছে। এদিকে হঠাৎ করে আমদানি বন্ধ করায় একদিকে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে চিকিৎসার জন্য অক্সিজেনের বড় ধরনের সংকট দেখা দিয়েছে। 4-5 দিন কোনো অক্সিজেনের গাড়ি বাংলাদেশে প্রবেশ করতেছে না। ভারত আমাদের পাশের রাষ্ট্র বন্ধপ্রতিম দেশ, আর ভারত থেকে আমরা অক্সিজেন আমদানি করে থাকি। অর্থাৎ আমার মনে হয় এটা বন্ধ না রাখার জন্য আমাদের বিশেষ অনুরোধ থাকবে। এদিকে বন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ভারত থেকে অক্সিজেন আমদানি বন্ধ রয়েছে। 21 তারিখের পর থেকে অদ্যাবধি পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে কোনো অক্সিজেন আমদানি হয়নি। যদি অক্সিজেন আমদানি হয় তা দ্রুত যাতে খালাস হয় সে বিষয়ে আমরা তৎপর আছি। সবশেষ 21 এপ্রিল বাংলাদেশের 2 জন আমদানিকারকের নামে 93 মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে বেনাপোল বন্দরে আসে। প্রতি মেট্রিক টন অক্সিজেনের আমদানি মূল্য ছিল $116 মার্কিন, যা বাংলাদেশের প্রায় 10,000 টাকা। সময় সংবাদ, বেনাপোল। লকডাউনের মধ্যে ঈদ কেনাকাটার জন্য ক্রেতারা ছুটছেন শপিং মলে। স্বাস্থ্যবিধি মানার শর্ত থাকলেও নেই তোয়াক্কা। এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেটে আছেন শুভ খান, চলে যাব তার কাছে। শুভ। ধন্যবাদ মাকসুম। সরকারি নির্দেশনা মেনে সকাল 10টার দিকে কিন্তু নিউ মার্কেট এলাকার যে বিপণী বিতানগুলো রয়েছে সেগুলো খুঁজতে শুরু করেছে এবং আমরা দেখছি যে বিক্রেতারা সারাদিনে বেচা বিক্রি করার যে প্রাথমিক প্রস্তুতি সেটি সেরে নিচ্ছেন। এর পাশাপাশি ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুলতে শুরু করেছে। তো আমরা সকাল শুরু যেহেতু কিছুক্ষণ আগেই থেকেই দোকানগুলো খোলা শুরু হয়েছে, সে কারণে আমরা ক্রেতার সংখ্যা কিছুটা কম দেখছি। তারপরেও 2-4 জন ক্রেতা এসেছেন এবং বিক্রেতারা বলছেন যে যেহেতু তীব্র গরম রয়েছে সে কারণে তারা বলছেন যে সকালের দিকে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম হবে। তারা আশা করছেন যে বিকেল নাগাদ বিশেষ করে ইফতারের পরে ক্রেতাদের আনাগোনা বাড়বে, এমনটা তারা প্রত্যাশা করছেন। এবং আমরা এর আগে যেমনটি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকান চালু থাকবে, কিন্তু পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে রাত 9টা পর্যন্ত রাজধানীর বিপণী বিতানগুলো খোলা রাখতে পারবে এই রমজানে। এই উদ্যোগটাকে কিন্তু বিক্রেতারা সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে যেহেতু তীব্র গরম রয়েছে সে কারণে সারাদিনে বেচা বিক্রি কিছুটা কম থাকবে, তবে ইফতারের পরে তারা আশা করছেন যে বেচা বিক্রি মোটামুটি বাড়বে। এবং আমরা স্বাস্থ্যবিধির যে বিষয়টি বলা যায় যে কিছু কিছু বিপণী বিতানে আমরা দেখেছি যে ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, যেমন যে গলিগুলো রয়েছে বা প্রবেশ মুখ রয়েছে সেখানে স্যানিটাইজেশনের ব্যবস্থা রেখেছে, তবে কিছু কিছু মার্কেটে কিন্তু আমরা সেগুলো কিন্তু দেখতে পাইনি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানিরা দোকান খুলে ক্রেতাদের অপেক্ষায় রয়েছেন এবং কোনো কোনো দোকানে এখনও কিন্তু ধোয়া মোছার কাজটি চলছে এবং অর্থাৎ প্রস্তুতির যে পর্বটি সেটি চলছে এবং তারা আশা করছেন যে তাদের সময় গড়ানোর সাথে সাথে বেচা বিক্রি বাড়বে। তবে যেহেতু মাসের শেষ দিকে সুতরাং বিক্রেতারা বলছেন যে ক্রেতাদের হাতে হয়তো টাকা পয়সা নেই, সে কারণে শুরুর দিকে হয়তো কিছুটা বেচা বিক্রি কম হবে, তবে দিন গড়ানোর সাথে সাথে এই পরিস্থিতি পরিবর্তন হবে। তো মাকসুম, রাজধানী নিউ মার্কেট এলাকায় এই ছিল সবশেষ।
সর্বশেষ তথ্য। লকডাউনেও শপিং মলগুলোতে রয়েছে মানুষের ভিড়। নিউ মার্কেট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে সেই খবর জানাচ্ছিলেন শুভ খান। এদিকে লকডাউনের মধ্যে সড়কে যানবাহনের চাপ রয়েছে, সেই খবর জানাতে রাজধানীর বিজয় সরণি এলাকায় আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল, এবং ঢাকামুখী মানুষের খবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাব তমালের কাছে। তমাল। হ্যাঁ মাকসুম, দিনের প্রথম সূর্য যেমন আসলে সারাদিনের আভাস দেয় কেমন যাবে দিনটি, তেমনি কিন্তু লকডাউনের আজকের সোমবারের সকালটা আমাদেরকে সারাদিনের সেই আভাসটা কিন্তু দিচ্ছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কিন্তু যানবাহন রয়েছে এই মুহূর্তে সড়কে। আপনাকে জেনে রেখে যেহেতু গতকাল থেকে রোববার থেকে সকল মার্কেট, শপিং মল এবং দোকানগুলো খুলেছে, সে কারণে কিন্তু এক ধরনের আমরা গতকাল থেকেই যানজটটি বেশি লক্ষ্য করছি, এবং সেটি কিন্তু আসলে এই মুহূর্তে আমি রয়েছি বিজয় সরণিতে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে সকল পথে কিন্তু অসংখ্য গাড়ির চাপ রয়েছে, শুধুমাত্র কিন্তু গণপরিবহন নেই, এবং যে কারণে গণপরিবহনে যারা আসলে চলাচল করেন সেই যে মানুষেরা তারা কিন্তু এক ধরনের দুর্ভোগে পড়ছেন, কিন্তু যারা ব্যক্তিগত গাড়ির মালিক বা ব্যক্তিগত গাড়িতে পরিবহন করার সুযোগ রয়েছে তারা কিন্তু আসলে সেই সমস্যাটি পোহাচ্ছেন না। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কিন্তু যানবাহন রয়েছে এবং সব ধরনের যানবাহনে কিন্তু আসলে চলাচল করছে সকাল থেকেই। একটি বিষয় আপনি জেনে রাখি মাকসুম, সেটি হচ্ছে যে ঢাকা শহরে কিন্তু চেকপোস্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই তুলে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আপনি হয়তো একটি চেকপোস্ট দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু ফাঁকা রয়েছে, কারণ যেহেতু যে পরিমাণ গাড়ি রয়েছে, যদি পুলিশ যদি সবাইকে চেক করতে চায় সেক্ষেত্রে কিন্তু একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেই কারণে কিন্তু আসলে চেকপোস্টগুলো ফাঁকা রয়েছে বা চেক করা হচ্ছে না সেভাবে। আর যেহেতু আসলে সেই জায়গা থেকে চেক করার কোনো সুযোগও আসলে ওইভাবে নেই, কারণ প্রচুর পরিমাণে যানবাহন মানুষজন কিন্তু রয়েছে। তো সব কিছু মিলে বলা চলে যে আমরা সকাল থেকে দেখেছি সবগুলো পথে কিন্তু অসংখ্য যানবাহন রয়েছে। শুধুমাত্র যে এই পথগুলোতে যানবাহন রয়েছে তাই নয়, আমরা কিন্তু ঢাকা শহরের সকল যে পথ যেগুলো দিয়ে আসলে ঢাকা শহরে ঢোকা যায় সেই পথগুলোতেও আমরা কিন্তু যানজট দেখেছি, এবং সেটি কিন্তু আমরা দেখেছি যে পাটুরিয়া ঘাটে কিন্তু আসলে বা সকল ঘাটে কিন্তু আসলে অসংখ্য মানুষ রয়েছে কিন্তু ঢাকামুখী মানুষ। তো সেই খবর জানাতে এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ইউসুফ। আমরা এখন যাবো সেখানে। ইউসুফ। তমাল, তো পাটুরিয়া দৌলতদিয়ার অবস্থার কথা যদি বলি, পাটুরিয়া দৌলতদিয়া নয়, শুধু মানিকগঞ্জের সর্বত্র কিন্তু একদম যে লকডাউনের কিন্তু ভেঙে গিয়েছে, অর্থাৎ লকডাউনের যে বিধি নিষেধ কিছুই কিন্তু মানুষ মানছে না। শুধু একটি বিষয়টা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে শুধু বাস চলাচল বন্ধ রয়েছে, আর সব কিছু কিন্তু চলছে, অর্থাৎ প্রাইভেট কার, মোটর বাইক, ছোটো কার, ট্রাক তো বিধি এর মধ্যেই রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়ার কথা যদি বলি, পাটুরিয়া দৌলতদিয়া নোটে সকাল 7টার থেকে কিন্তু একদম কর্মমুখী মানুষের জীবন এবং জীবিকার জন্য কিন্তু তারা ঢাকামুখী হচ্ছে বা রাজধানীমুখী হচ্ছে। আমি দেখেছি যে কয়টা ফেরি আসলে পাটুরিয়া দৌলতদিয়া নোটে রয়েছে, তার মধ্যে 3টে ফেরি এখন চালানো হচ্ছে, রজনীগন্ধা, হাসনাহানা এবং বনলতা। এই 3টে ফেরি যখন ঘাটে নোঙ্গর করছে তখন কিন্তু মানুষ উপচে পড়ছে, এবং কি সেই ক্ষেত্রে আসলে যারা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ তারা কিন্তু ঢাকা হচ্ছে গাদাগাদি করে, এবং কি একজনে আর একজনের কাছে তাড়াহুড়া করে কিন্তু ছোট প্রাইভেট কার, মোটর বাইকে তারা উঠে আবার ঢাকা যাচ্ছে। তবে ভাড়ার কথা যদি বলি, 4 গুণ ভাড়া বেশি দিয়ে তারা রওনা হয়েছে। আমি এই যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে বেশ কিছুদিন আগে যখন বিধি নিষেধ শুরু করে তারা একে একে কিন্তু কষ্ট করেই তাদের গ্রামের বাড়িতে এসেছিল। আবার যেহেতু দোকানপাট, শপিং মল খুলে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আবার নিজের শুধু দোকানপাট, শপিং মলের মানুষই আজকে যাচ্ছে না, সাথে সাথে কিন্তু যারা কর্ম হারিয়েছে নতুন কর্ম ধরার জন্য, অথবা যারা ব্যবসা করে, বাণিজ্য করে, অন্যান্য যে পেশার সাথে সম্পৃক্ত, যেহেতু সামনে আসলে আর 1 বা 2 দিন রয়েছে এই বিধিনিষেধ বা লকডাউনটা, তার আগেই তারা আসলে চলে যাচ্ছে। আর যদি বলি তাদের সাথে কথা বলেছি, রাস্তাঘাটে কোথাও কিন্তু চেকপোস্টের কোনো কড়াকড়ি নেই, যার জন্য কিন্তু অনায়াসে তারা ঘাটে আসে এবং গাদাগাদি করে এই নদীটুকু পার হচ্ছে। পাটুরিয়া দৌলতদিয়া নোটে মোট 20টি ফেরি রয়েছে, আরিচাকাজিরহাট সহ। সেই ক্ষেত্রে এখন 3টি ফেরি চলাচল করছে। এই ছিল আমার কাছে মাকসুম পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা, এবং এই মুহূর্তে কমপক্ষে 500 গাড়ি পারাবার অপেক্ষায় রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। শপিং মল খুলে দেয় আবারও রাজধানীতে ফিরছে মানুষ, এবং সেজন্য ঢাকা সহ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বেশ যানবাহন এবং মানুষের চাপ সৃষ্টি হয়েছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে
মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন ইউসুফ আলী এবং ঢাকা থেকে আতিকুর রহমান তমাল। হঠাৎ সাগরের পানি দূষণের কারণে কক্সবাজারের চিংড়ি হ্যাচারিগুলোতে ব্যাকটেরিয়ার আক্রমণ শুরু হয়েছে। এতে চলতি মৌসুমে মড়কের কারণে নষ্ট হয়েছে 150 কোটির বেশি পোনা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার উপকূলে রয়েছে 30টির বেশি চিংড়ি পোনা হ্যাচারি। পোনা উৎপাদনে হ্যাচারিগুলোতে প্রবেশ করানো হয় সাগরের পানি, যা হ্যাচারিগুলোতে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাদা চিংড়ি থেকে উৎপাদন করা হয় হাজার হাজার চিংড়ি পোনা। কিন্তু হঠাৎ সাগরের পানি দূষণের কারণে হ্যাচারিগুলোতে চিংড়ি পোনা উৎপাদন করতে গিয়ে ব্যাকটেরিয়া আক্রমণ করে। এতে মড়কে প্রতিদিন মারা যাচ্ছে লাখ লাখ পোনা। মড়কের কারণে পোনা উৎপাদনে যেতে আতঙ্কে রয়েছে হ্যাচারিগুলো। পানিতে এক ধরনের ব্যাকটেরিয়া হওয়ার কারণে আমরা এখন লসের সম্মুখীন। 4 থেকে 5 কোটি টাকা লসের মুখে আছি আমরা। এইভাবে চলতে থাকলে আর কিছুদিন এটা আমাদের আসলে হ্যাচারি বন্ধ করতে হবে। তবে রিসার্চ সেন্টারগুলো আগেভাগেই সতর্ক করলে এই ধরনের ক্ষতির মুখে পড়তে হতো না বলে জানালেন চিংড়ি পোনা উৎপাদন বিশেষজ্ঞ। কখন কি ধরনের আপনার ব্যাকটেরিয়া ভাইরাস প্রাদুর্ভাব হয় এটা যদি আগেভাগে আমাদেরকে ইনফর্ম করে তাহলে হ্যাচারি সেক্টরে যারা কাজ করে ওনারা পদক্ষেপ নিতে সুবিধা হয়। হ্যাচারি মালিক সংগঠনের এই নেতা জানালেন প্রতি বছরই ক্ষতির মুখে পড়ছে হ্যাচারি মালিকরা, আর এবার ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে চিংড়ি রপ্তানিতেও প্রভাব পড়বে। যেহেতু পোনা উৎপাদন করতে পারি নাই, চাষিরাও ঘেরে পোনা ফেলতে পারছে না, এটার কারণে আমাদের চিংড়ি উৎপাদনে জাতীয়ভাবে একটু ঘাটতি হতে পারে। কক্সবাজারের হ্যাচারিগুলো 5টি সার্কেলে উৎপাদিত 800 কোটি চিংড়ি পোনা সরবরাহ করে সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চলে, কিন্তু এবার 3 সার্কেলে সরবরাহ করেছে মাত্র 200 কোটি পোনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। হাওড়ে বোরো মৌসুমের ধান কাটায় ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার চাষিরা। ঘরে তোলা নতুন ধানের ন্যায্য মূল্য পাবেন কিনা এ নিয়ে সংশয়ে আছেন তারা। তবে কৃষি বিভাগ বলছে বর্তমানে ধানের বাজার মূল্য অনেক ভালো। তবে ঝড় বৃষ্টির আগেই কৃষক যাতে ধান গোলায় ওঠাতে পারে সেই ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া হাওর সহ ফসলি মাঠ জুড়ে সোনালী ধান। প্রতিটি এলাকায় জমিতে পাকা ধানের ভারে শীষগুলো জানান দিচ্ছে বোরো মৌসুমের ফলন ভালো হয়েছে। তবে কাঙ্ক্ষিত ধানের বাজার দর নিয়ে শঙ্কায় তারা। ধানের দাম কমে জায়গা তাহলে আর জমি করবে না, কারণ ধান করিয়া লস হয়ে যায়। আগামীতে ধান আরো ফসল ভালো করে আমরা করুম, ধানের দর একটু বাড়াই দিব। ধানের রেট যদি কমে জায়গাতে আমরা গৃহস্থ মরে যাবো। কৃষি বিভাগ বলছে প্রকৃতি আর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ভালো ফলন হয়েছে। 30 তারিখের ভিতরে আমরা বেশিরভাগ প্রায় 90 থেকে 95 ভাগ ধান কাটা হয়ে যাবে। আশা করছি এই বড় মৌসুমটা আমরা সুন্দরভাবে ফসল গড়ে তুলতে পারবো। জেলা প্রশাসক জানান ঝড় বৃষ্টির আগেই দ্রুত কৃষকের ধান কাটা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির যে ব্যবহার, যে হারভেস্টার মেশিন, সেটাও আমরা এবছর নতুন করে আরো 58টি মেশিন এখানে যুক্ত করা হয়েছে। চলতি বছর জেলায় 1,11,000 হেক্টর জমিতে ধানের লক্ষ্যমাত্রা 6,74,000 মেট্রিক টন ধান, যা থেকে 4,50,000 মেট্রিক টন চাল উৎপাদন হবে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বগুড়ার শেরপুরে গিনেস রেকর্ডে স্থান পাওয়া শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি খ্যাত ধান খেতে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হচ্ছে। এই বিষয়ে জানাতে সেখানে আছেন সহকর্মী মাজেদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাজেদ। হ্যাঁ মাকসুম, আপনি জানেন যে বগুড়ার শেরপুরে বালেন্দা মাঠে শস্যচিত্র বঙ্গবন্ধু, সে বঙ্গবন্ধুকে এখানে ফুটিয়ে তোলা হয়েছিল ধান খেতে। যে ধান আছে, 2 ধরনের ধান আনা হয়েছিল, চায়না এবং দেশি 2 ধরনের ধানে কিন্তু বঙ্গবন্ধুকে এখানে ফুটিয়ে তোলা হয়েছিল, শস্যচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল। সেই শস্যচিত্রের যে অবয়ব, বঙ্গবন্ধুর যে অবয়ব, সেটি কিন্তু গিনেস রেকর্ডে স্থান পেয়েছে। এবং আজকে এই যে ধান ক্ষেতগুলো রয়েছে, সেই ধান ক্ষেতগুলো আজকে কাটা হবে এবং ধান তোলা হবে। আর এখানে যেটি বলা হয় যে এগ্রোকেয়ার নামে একটি সংস্থা, সে সংস্থা এই বঙ্গবন্ধু যে প্রতিকৃতি, সে প্রতিকৃতি কিন্তু ধানের চারার মাধ্যমে ফুটিয়ে তুলেছিল। এবং এই অবয়ব দেখার জন্য কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এখানে মানুষজন এখানে ভিড় করেছিল। এবং এখানে বগুড়ার যে নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা কিন্তু বেশ উজ্জীবিত হয়েছিল যে বগুড়ার মাটিতে এরকম একটা শস্যচিত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে ফুটিয়ে তোলা হয়েছিল তার জন্ম শতবার্ষিকীতে।
আর এই জন্মশতবার্ষিকীতে এরকম একটি শিল্পকর্ম বগুড়া মাটিতে হয়, তারা গর্ববোধ করছে এবং আজকে এই ধানটি কাটা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মাকসুম। বগুড়া থেকে যোগ দিয়েছিলেন মাজেদুর রহমান। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে 2 সপ্তাহ সীমান্ত বন্ধ, প্রথম ডোজ করোনা টিকাদান স্থগিত, গণটিকা নিশ্চিতে যে কোনো প্রতিষ্ঠানকে উৎপাদনের অনুমতি দেবে গ্লোব বায়োটেক। হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির 3.5 ঘন্টার মধ্যে জুনায়েদ বাবুনগরীকে প্রধান করে আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে বেশ কয়েকজনকে। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।